আজকের নাটক অরণ্য। রচনা মোহাম্মদ বাকির, প্রযোজনা মোহাম্মদ সাদিকুর রহমান, নাট্যানুষ্ঠান অরণ্য। ওরে বাবা, বাস এতেই ভয় পেয়ে গেলি? পাবো না, যে বড় বড় খাদ, গাড়িখানা একবার বেসামাল হলে উপায় নেই। প্রথম প্রথম আমি আমার ভয় পেতাম, এখন অভ্যস্ত হয়ে গেছি। ড্রাইভারদের উপর এখন আর ভরসা করি না, নিজে ড্রাইভ করি। তবে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওর উপর তো কারো হাত নেই। তা যা বলেছিস, ভাগ্যের উপর হাত থাকলে কি আর পাটা হারাই? এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলি, কিছু জানতেই পারলাম না। জানবই বা কেমন করে? ফরেস্টের চাকরি করি, থাকি জঙ্গলে। যখন জানলাম, এসে দেখি চিকিৎসার জন্য বিদেশে গেছিস। 6 মাস তো বিদেশেই কাটলো, কিছুই হলো না। মাঝখান থেকে বাবার অনেকগুলো টাকা খরচা গেল, অথচ ডান পাটা কেটে শেষ পর্যন্ত বাদ দিতেই হলো। তবুও তো ধনী মা বাবার সন্তান তুই, কোনো কিছুরই অভাব নেই। তোর জায়গায় অন্য কেউ হলে? তা বুঝি, ডান পাটা ছাড়া বাকি সব আছে। টাকায় সম্ভব হলে বাবা তাও কিনে দিত। চোখ দুটোর কিছুই হয়নি রে, সবুজ লাল নীল, সেই পুরাতন পৃথিবীটা সব স্পষ্ট দেখতে পাচ্ছি, আগের মতোই চলছে। আচ্ছা শহীদ, এবার একটা বিয়ে করে ফেল। খালাম্মাকেও তাই আমি বলে এসেছি। তা হয় না রে, পুরনো সব কিছুর সাথে পুরনো আমি যে আর নেই। আগের মতোই মনের প্রজাপতি এখনো আকাশে উঠতে চায়, দুরন্ত তারুণ্য এখনো সবকিছু ভেঙে দেবার স্পর্ধা করে। কিন্তু যখন দেখি ওরা সবাই করুণা দিয়ে আমার অস্তিত্বকে গ্রাস করতে যাচ্ছে, তখন না না, মানুষের করুণাকে আমি ঘৃণা করি কামরুল। কে আবার তোকে করুণা করেছে? ওই মেয়েটির কথাই ধর না, আমার বোনের ভাষায় দুধে আলতে যার গায়ের রং, মোনালিসার মতো যার হাসি। কিন্তু তুই বল, শিক্ষা দীক্ষা বংশ আভিজাত্য সব দিক থেকেই যার কিছুরই অভাব নেই, সে কেন আসবে একটা পঙ্গু ক্রাচে ভরা স্বামীকে বরণ করে নিতে? করুণা, বুঝলি, সবাই আমাকে করুণা করতে চায়। কিন্তু একজনের সঙ্গে তো তোর একটা ঘনিষ্ঠতা ছিল। ঘনিষ্ঠতা তো মানুষকে সবকিছু দিতে পারে না। মনে কর, আমার ডান পাটার মতোই সেও হারিয়ে গেছে। হ্যাঁ রে, ভাবি কেমন আছে? গেলেই দেখবি। হ্যাঁ, আনফরচুনেট, দুর্ঘটনার ফাঁকে তোর বিয়েটাও খাওয়া হলো না। এই সাবধান, সামনে মস্ত বড় খাদ। ও ভাবতে হবে না, গাড়ি ঠিকই বেরিয়ে যাবে। কি রে, চুপ কেন? খালাম্মাকে অনেক বলে কয়ে তোকে নিয়ে এলাম। কি বললি না তো? পরিবেশটা কেমন লাগছে? ভালো, দুপাশে গভীর অরণ্য, মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা, উত্তরায়ের ঝাঁকুনি, বন্য পশুদের ছুটোছুটি, গাড়ির শব্দে চমকে ওঠা হরিণ শাবকের দৌড়। অপূর্ব। ফরেস্টের চাকরিটা তোর হলেই ভালো হতো। তা যা বলেছিস, কিন্তু বাঘের ভয়ও যে আছে। আরে সেখানেই তো জীবনের থ্রিল। হ্যাঁ, থ্রিল ভালো, যদি নিজের কোনো সর্বনাশ ডেকে না আনে। এসে গেলাম, এই আমার বাংলো। কালাচাঁদ, কালাচাঁদ। কালাচাঁদ হাটে গেছে। এই বুঝি তোমার 3 দিন? কাণ্ডজ্ঞানের একটা সীমা থাকা উচিত। ঝগড়াটা না হয় পরেই করো। বলেছিলাম না, জঙ্গলে যখন একা একা খারাপ লাগে তখন একজন সাথী নিয়ে আসবো, তাই আনলাম। কিরে শহীদ, নেমে আয়। ও দাঁড়া, আমি ধরছি। না না, আমি নিজেই পারবো। শহীদ ভাই, আপনি? কি শর্মিন? পরিচয় তাহলে আছে? যাক বাবা, বাঁচা গেল। পরিচয় করিয়ে দেওয়াটা আছে কি ঝামেলা?
তোর সম্বন্ধী আর আমরা তো একই ক্লাবে যেতাম। থাক বাবা, এত কিছু জানার দরকার নেই। শর্মিন, ঘরে কিছু আছে তো? খিদের জ্বালায় পেট চোঁচো করছে। হ্যাঁ, যাচ্ছি। চল শহীদ, ভেতরে চল। ভেরি সরি, আর বসতে পারছি না ভাই। এমনিতে দেরি করে ফিরেছি, না জানি কত কাজ জমে রয়েছে। বিকেলের তোকে নিয়ে বেরোবো। সে তোকে ভাবতে হবে না, কালা চাঁদ রয়েছে, ওকে নিয়ে ঘোরা যাবে। হ্যাঁ, কালাচাঁদ ঠিকই পারবে। সমস্ত আনাচে কানাচে তার পরিচিত। ইস, 7টা বেজে গেছে। তোর ভাবি যাবার কোথায় গেল? এই তো আমি এসে গেছি। দেখি, এ কি গোলাপ ফুল? নতুন গাছটায় ফুটেছে। দেখি দেখি। আহ, সোজা হয়ে দাঁড়াও না। বাহ 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 বাহ, চমৎকার। আমার কোটের রংটাই পাল্টে গেছে। দেখলি শহীদ, তোকে সাথে এনে কত লাভ হয়েছে। ভেবেছিলাম 3 দিনের কথা বলে 7 দিনে ফিরেছি, এবার নিস্তার নেই। কিন্তু তুই সঙ্গে আসাতে সে ভয় তো থাকলোই না, উল্টো প্রেমটা কেমন জমেছে দেখলি। তুই যাবে? যাচ্ছি যাচ্ছি, আসি রে শহীদ। শহীদ ভাই, হুম, কি ভাবছেন? কই কিছু না তো। আচ্ছা শহীদ ভাই, ইচ্ছা করলে কি কারো সংসারে আগুন লাগানো যায়? নিশ্চয়ই না, সংসার তো আর পুতুল বিয়ের ঘর নয়। হঠাৎ এই প্রশ্ন কেন? কেন এসেছো এখানে? আমি ঠিক আসিনি, বলতে পারো একজন বন্ধু তার বন্ধুর সমবেদনা নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। মিথ্যে কথা। এসেছো আমার পুরাতন ভুলের সুযোগ নিতে, সুন্দর সংসারকে ভেঙে দিতে। তার মানে? তুমি আমাকে পাওনি, নিজেও সুখী হতে পারোনি, তাই চাও না আমি সুখে থাকি, শান্তিতে থাকি। এটা তোমার ভুল জানা। তোমার অশান্তি আমি আবার কবে কামনা করলাম? করনি? একজন পঙ্গু অথর্ব তোমার জীবন থেকে যদি সরে গিয়ে থাকে, তবে সে তো তোমার সুখের জন্যে। শুধু কি আমার জন্যে? আমার জন্যেও। কারণ প্রেমের তরিতে ভর দিয়ে করুণার সাগরে আমি তলিয়ে যেতে চাইনি। এখন আর অতীতের ছেঁড়া পাতাগুলোকে জড়ো করে কি লাভ বলো? লাভ ক্ষতির হিসাব করে দেখিনি, কিন্তু বর্তমান আমার কাছে অসহ্য, পীড়াদায়ক। তুমি কি বলতে চাও আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কথা ভেবেই যেতে পারি না। মানে? এখন চলে গেলে কামরুলের মনে একটা সন্দেহ দানা বাঁধবে, যার পরিণতিতে তোমাদের সংসার জীবনে অশান্তি নেমে আসতে পারে। তুমি কি তাই চাও? মাথাটা ঘুরছে। আমি না না, আমি ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। শর্মিন, আজ মাঘী পূর্ণিমা, পাহাড়িয়ারা নাচে গানে মত্ত। শুনেছি ঠিক এমনই দিনে পাহাড়িয়া তরুণ তরুণীরা বরণ করে নেয় আপন জনকে। হয়েছে দুটি তরুণ তরুণী, হয়তো ভাবি গেলে স্বপ্নে বিভোর। একটু কথা বলবো বলা তোকে এখানে ডেকেছি বিন্তি। বল কিনে, কি বলবি? তুই আবার আমার ঘরকে ফেরায় চল বিন্তি। না না সাংমা, একবার যে গোলদ হয়ে গেল তার আমি ফেরায় নিতে পারবো না গো। বুনে বুনে ঘুরে বেড়ায়, মনের সুখে পাহাড়ে পাহাড়ে ছুটে বেড়ায়। তবু তবু আর খাঁচার পাখির মতো ডানা ঝাপটাতে লারি গো। মনে আমার যত শখ ছিল, সোহাগ ছিল, সব হারায়ে গেছে গো, সব হারায়ে গেছে। তাকে আবার আমি জাগায় তুলবো, নতুন করে ভালোবাসবো। নতুন? হুঁ, নতুন করতে চাইলে কি সব নতুন করা যায় গো? যায় না। নতুন হতে আমরা আর পারবো না গো। বিন্তি, বিনতি হারায় গেছে, বিনতি অনেক দূরে হারায় গেছে, বিনতি অনেক দূরে হারায় গেছে।
বাবু হুম, চলেন যাই, চলো। রাস্তাটা একটু ভাঙ্গা, আমার ধৈর্য পারন। খুব পারবো রে, তুই যা। বাহ, জায়গাটা তো বেশ চমৎকার। এক পাশে ছোট্ট একটা ঝর্ণা, ঝরঝর করে পানি পড়ছে, অন্য পাশে সারি সারি কাঁঠালি চাপার গাছ। পরন্তু সূর্যের আলো পড়েছে ঝর্ণার বুকে। চল কালাচাঁদ, ওখানটা কিছুক্ষণ বসি। হ্যাঁ বাবু, তাই ভালো। আচ্ছা, ওই যে বড় গাছটার নিচে এক দৃষ্টে ঝর্ণার দিকে চেয়ে রয়েছে একটা মেয়ের মতো মনে হচ্ছে না? হ্যাঁ গো বাবু, শুনিয়া বিবি বড় লেখাপড়া জানা মেয়ে গো, এখন বড় বাবুর অফিসে টাইপের কাজ করে। বড় দুঃখ লাগে গো বাবু, বড় দুঃখ লাগে। কেন রে, কি হয়েছে? এই ফরেস্ট অফিসেই চাকরি করতো আমিন সাহেব। এই শুনিয়া বিবি তেনারে আনছিল, তেনার জন্য মা বাবা সারে আইছিল। আজ 2 মাস ধরে তেনার কোনো খবর নাই। পালিয়েছে বুঝি? কি যে বলেন বাবু, উনি ছিলেন এই ফরেস্ট অফিসের ছোট বাবু। 2 মাস আগে জঙ্গলে গেলেন কাজ তদারক করতে, আর ফিরে আইলেন না। হারিয়ে গেছেন? না গো, পাগলা হাতির পায়ের নিচে পড়ছেন, জমির আলী নিজের চোখে দেখছে। লাশ পাওয়া যায় নাই, হয়তো বাঘগুলোকে লইয়া গেছে। সত্যি মর্মান্তিক। কিন্তু কে শুনিয়া বিবি কিছুতেই বিশ্বাস করে না। একটা চাকরি লইয়া এইখানে পড়ে আছেন, এমন শিক্ষিত মায়া মানুষের এই টাইপের কাম কি শোভা পায়? সোনিয়া, জি বলো তোমার। হ্যাঁ স্যার, এই সামান্য একটু বাকি। একটু তাড়াতাড়ি করো। জি স্যার, হয়ে গেছে। হুম হুম হুম। এই দেখো, 1 পৃষ্ঠা টাইপ করতে হয়েছে 5টা ভুল। ভুল? মানে স্যার, এই একটু তাড়াতাড়ি করতে গিয়ে শেষে। বসো। তোমার বাবা কি চলে গেছেন? ভবিষ্যৎ আর এমন হবে না স্যার। কাজের তো কোনো কৈফিয়ত চাচ্ছি না। তুমি তো নিজেও জানো, আমিনের স্ত্রীকে বসিয়ে বসিয়ে বেতন দিতে আমাদের আপত্তি নেই। কিন্তু স্যার, আমি 10 জনের সাথে কম্পিট করেই চাকরি নিয়েছি। তাকে কেউ অস্বীকার করেছে নাকি? তবে যে বললেন, তুমি কি আমিনের স্ত্রী নও? হলেও সেই অধিকার আমি বসে বসে বেতন চাই না। চা খাবে? জি না, হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিলাম স্যার, ক্ষমা করে দেবেন। দেখো, আমিন ছিল এই অফিসের দ্বিতীয় ব্যক্তি, তাকে ছোট ভাই হিসাবেই দেখতাম। সেই সুবাদেই তোমাকে স্নেহ করি। আপনি আমাদের জন্য অনেক করেছেন স্যার, সেদিন কোনো দিন ভোলার নয়। এটা কিন্তু বেশি বলে ফেলেছ। যাক, এটা তো সত্য। আমি তোমার মঙ্গল চাই, সুখ চাই। সুখ আর পেলাম কই স্যার, সুখের জন্য সব ছেড়েছি। বাবা মার চোখের পানি, ভাই বোনের স্নেহ মমতা, সব। কিন্তু কিন্তু কিছুই তো পেলাম না স্যার। সোনিয়া, আমার কথাটা রাখো প্লিজ। তোমার বাবার মনে আর কষ্ট দিও না। বহু আগেই তো এদেরকে ছেড়ে এসছি, কেন অযথা নতুন করে কষ্ট করতে আসেন? তিনি তো বাবা, তোমার জন্মদাতা, মেয়েকে ফিরিয়ে নিতে এসেছেন। আচ্ছা, এই বুড়ো বয়সে তিনি বারবার আসছেন, তোমার কি এতটুকু মায়া হয় না? হয় স্যার, হয়। এত মায়া হয় যে হৃদয় ভেঙে যেতে চায়। তিনি আমাকে কত ভালোবাসেন আপনাকে বুঝিয়ে বলতে পারবো না স্যার। তার উৎসাহ না পেলে লেখাপড়া আমার হতো না। আমাদের বিয়ে তো বাবার অন্তরের দোয়া ছিল স্যার, হয়তো সমাজের চাপে বাহ্যিক স্বীকৃতি দিতে পারেননি। আর সেই বাবা আজ কাঙালের মতো ঘুরছেন, যাকে সামনে পাচ্ছেন তাকে ধরছেন। জানো, গতকাল আমার হাত দুটি চেপে ধরেছেন, বলেছেন যে করেই হোক তোমাকে রাজি করাতে হবে। কিন্তু স্যার, আমিনের প্রতি কেমন করে অবিচার করব? আপনি তো শুনেছেন
ও চেয়েছিল কলেজে অধ্যাপনা করতে। একমাত্র একমাত্র আমার ইচ্ছা এখানে চাকরি নিয়েছে। সেই আমিনকে ছেড়ে আমি কেমন করে যাব স্যার? কিন্তু কিন্তু সোনিয়া সে তো নেই। মিথ্যে কথা। না না স্যার, দোহাই দোহাই আপনার, লোকে যা খুশি বলুক, কিছুই আসে যায় না। আপনি আপনিও কথা বলবেন না। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কালাচাঁদ, কালাচাঁদ। বাইরে যাবে বুঝি শহীদ ভাই? হ্যাঁ। তোমার বন্ধু তো আজ দুপুরে আসেনি, তাই কালাচাঁদ খাবার নিয়ে গেছে। এক্ষুনি হয়তো এসে যাবে। ঠিক আছে, একাই যেতে পারবো। না না, একা যাবে কেমন করে? পথঘাট তো কিছুই জানা নেই। তাছাড়া গভীর জঙ্গলে কোথায় কি আছে সে বুঝে নেওয়া যাবে। কচি খোকা তো আর নয়। খুব রেগে আছো তাই না? কোথায়? আসলে সেদিন আমার মাথা ঠিক ছিল না, না বুঝি তোমাকে শক্ত কথাকাটি বলেছি। মাফ করে দিও শহীদ ভাই। শর্মিন, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? বসো না। বেলা পড়ে এলো, একটু ঘুরে আসি। এসেছি যখন জায়গাটা ভালো করে দেখে যাই। দেখার সময় অনেক পাবে, এখন বসো তো। অনেক কোথায়, কাল পরশু নাগাদ চলে যাচ্ছি। না না মানে? যাওয়া হবে না। শুনেছি বেশ কিছুদিন থাকার ইচ্ছা নিয়ে এসেছো। এসেছিলাম, কিন্তু এখন মনস্থ করেছি চলেই যাব। কেন, আমার উপর রাগ করে? ভালো লাগছে না। তোমার উপর জোর করার অধিকার হয়তো নেই, তবু বলছি যেও না। এসেছো যখন অন্তত আরো কিছুদিন থেকে যাও। সেটা সম্ভব নয়। চলে গেলে খুব দুঃখ পাবো। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তা তো বলবি, নইলে এমন একদিনও ছিল আমাকে না বলে ফুটবল খেলতেও যেতে না। সেদিন তো আর নেই। তাই বলে তার স্মরণে কি এতটুকু সৌজন্য থাকবে না? ঠিক আছে, আর কিছুদিন থেকেই যাব। বসো, তোমার জন্য এক গ্লাস লেবু শরবত করে আনি। না, তার দরকার নেই। বলো কি, লেবু শরবত যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল। প্রিয় জিনিস ছিল সেই যখন ফুটবল খেলতাম তখন। এখন কেন সে মনে আছে? শহীদ ভাই, আমার সম্বন্ধে তুমি কি ভাবো? কেন? যতটুকু স্বার্থপর ভাবছো ততটুকু আমি নই। তোমার অ্যাক্সিডেন্ট না ঘটলেও হয়তো পারতাম না। যতই লেখাপড়া শিখি না কেন, আমরা যে অবলা নারী, মা বাবাকে অস্বীকার করার মতো শক্তি কোথায়? ওসব বলে অযথা কেন কষ্ট দিচ্ছ? পৃথিবীর কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সুখ তো সোনার হরিণ, ওকে ছুটে ধরা যায় না। জানি। কি জানো? তুমি ভেবেছো আমি সুখী নই? না না, ওসব নয়। ওই যে তুমি বললে সুখ হচ্ছে সোনার হরিণ। তুমি নিশ্চয়ই কিছু গোপন করছো। হয়তো তোমাকে কেউ বলেছে আমি সুখী নই, কিন্তু যে বলেছে সে মিথ্যুক। না হয় আর কি করেই বলেছে। আমার কোনো দুঃখ নেই। আমি আমি সুখী শহীদ ভাই, আমি সুখী। জানো শর্মিন, আজও পারলাম না। সোনিয়া কিছুতেই রাজি হলো না। তোমার কথাই হয়তো ঠিক, কিন্তু সারাটি জীবন কি এভাবে চলবে? বিশ্বাসই করতে চায় না। আচ্ছা বলো তো, কেমন করে বোঝাবো যে এটা দিবালোকের মতো সত্য যে আমিন আর কোনোদিন ফিরে আসবে না? কি হলো, উঠে যাচ্ছে যে? আজে বাজে কথা শুনতে আমার ভালো লাগে না। একটা মেয়ের জীবন মরণ তাহলে আজে বাজে কথা? নিজের জীবন ছেড়ে অন্যের জন্য তো শখ কেন? নিজের আবার কি হলো? কেন, কিছুই নেই নাকি? কই না তো। কিন্তু অন্যের কাছে বলে বেড়ানো কেন? বাবা পাওয়া যায় বুঝি? অন্যের কাছে কি বলেছি? একটু পরিষ্কার করে বলো না। আকাশ থেকে পড়লে যে? কি যে বলছো, বিশ্বাস করো শর্মিন, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।
বিয়ে করে তুমি সুখী হওনি? কে বলেছে? সোজা উত্তরটাই দাও না। তোমার কি মনে হয়? বলতে কি দ্বিধা হচ্ছে? শর্মিন, অসুখী হয়েছে কিনা কোনোদিন আমি চিন্তা করিনি। আমাকে বলতেই যত ঘুরপ্যাচ, বন্ধুকে বলতে তো দ্বিধাবোধ করনি। জানো তো, দুজন অফিসারের কাজ আমাকেই করতে হয়, ফুরসতি নেই। আবার ওসব ভাববো কখন? শহীদ ভাইকে তুমি কিছু বলনি? শহীদ কি? কই, এমন কিছু বলেছে বলে তো মনে হয় না। কখন বললাম? কোন প্রসঙ্গে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একদিন বলেছিলাম স্বপ্নের সাথে বাস্তবকে মেলাতে নেই, এতে সমস্যা বাড়ে। এখানে হয়তো ভুল বুঝে বসে রয়েছে। পাগল আর কি। অতীতে তোমার কোনো স্বপ্ন ছিল? স্বপ্ন? স্বপ্ন নিয়েই তো মানুষের জীবন, কিন্তু বাস্তবের সাথে সংঘাত ঘটিয়ে নয়। স্বপ্নের স্থান স্বপ্নলোকে, বর্তমানকে ছেড়ে কিংবা ভবিষ্যৎ অন্ধকার করে নয়। এই ধারণা আমাদের বিয়েটা একেবারে সনাতন পদ্ধতির। কেউ কাউকে জানতাম না, দুজন হয়তো দু ধরনের স্বপ্ন দেখতাম। এখন এই বাস্তবকে অস্বীকার করলে চলবে? কম্প্রোমাইজের মাধ্যমে মানিয়ে নিতে হবে, তাই হয়তো বলেছিলাম। কি স্বপ্ন ছিল জানতে ইচ্ছে করে। না, স্বপ্নের সাথে অনেক রং থাকতে পারে, বাস্তবে কেউ সবটা পায় না। কেউ না? না, তাহলে মনের মতো কথাটা কি মিথ্যা? সম্পূর্ণ বললে ভুল হবে। শহীদ এককালে বলতো, মনের মতো করে নেবার চেষ্টা বলে একটা কথা আছে, যা বাস্তবে পেলাম। তাকে অস্বীকার করার পথ নেই, তবে কেন তাকে মনের মতো করে নেব না? বিশ্বাস করো শর্মিন, আমি অসুখী নই। আমি বিশ্বাস করি না, এসব তোমার। তর্ক থাক শর্মিন, পাশের ঘরে শহীদ রয়েছে, তাছাড়া রাতও কম হয়নি। কাল আবার শিমুলগড় যেতে হবে। শিমুলগড়? অর্থাৎ আরো দুদিন বাইরে? আচ্ছা, তোমার কি মন বলতে কিছুই নেই? আমাকে আমাকে এভাবে একা ফেলে যেতে তোমার কষ্ট হয় না? নাকি ভেবেছ আমি সোনিয়া? সোনিয়া? সোনিয়া অবাস্তবে বিশ্বাসী, আমি বাস্তবকে শ্রদ্ধা করি। লক্ষ্মীটি, রাগ করো না, আর মাত্র কটা দিন। তোমার কি ভয় করে না? ঘরে একজন অবিবাহিত পুরুষ, যদি পালিয়ে যাই? দেখো, যে পালিয়ে যায় তাকে পাহারা দিয়ে রাখা যায় না। আসলে তুমি খুব রাগ করে আছো। চলো বাইরে চাঁদের আলোতে একটু ঘুরে আসি। না। প্রতিদিন লোকটা এখানে আসে আমার জন্যে? ছি ছি ছি, কি ভাবছি? একটা পানি খোঁড়া হয়তো, মনে অনেক দুঃখ। ইস, আকাশটা মেঘে মেঘে ছেয়ে গেছে, প্রচণ্ড ঝড় আসবে। আচ্ছা, লোকটা কি দেখতে পাচ্ছে না? একেবারে তন্ময় হয়ে বসে আছে। সন্ধ্যাও হয়ে এলো, ঝড় এলে যাবে কেমন করে? একে তো ঝড়, তার উপর জঙ্গলের পথঘাট, হয়তো কিছু খেয়াল নেই। লোকটা পঙ্গু। না না, আমি যাই। এই যে, শুনছেন? হ্যাঁ, আমাকে কিছু বলছেন? কিছু দেখতে পাচ্ছেন না? না তো, কি হয়েছে? আকাশটা মেঘে মেঘে ছেয়ে বসছে, ভীষণ ঝড় আসবে। ঝড়? তাই তো, তা আসুক ঝড়। অনেকদিন ঝড়কে দেখিনি। মানে? শহরে থাকি কিনা, দালান কোঠার মাঝে কি ঝড়কে দেখা যায়? সেই যে কবে ছোট্টবেলায় গ্রামে থাকতে দেখতাম কি বৈশাখী ঝড়ে ছুটে যেতাম বাইরে, কর কর করে পত্রাঘাত হতো, মরাত মরাত করে গাছের ডাল ভেঙে পড়তো, আর দল বেঁধে আমরা ঝুড়ি ভরে আম কুড়াতাম। বহুদিন পরে সেই ঝড় আবার আসছে। আমি যেন বাল্যকালে গ্রামে দাঁড়িয়ে আছি, দুটো ছুরি নিয়ে, গাছে গাছে ভর্তি আম এক একে ঝড়ে পড়ছে। আশ্চর্য, ঝড় এলে যাবেন কেমন করে? খোঁড়া পানিয়ে তো মরতে হবে। হোয়াট?
কি ভেবেছেন আমাকে? গেট আউট, আই সে ইউ গেট আউট। সরি, বসেছিলাম। উপকার করতে এসে দেখছি এই যে বড্ড পাগল। এই যে ম্যাডাম, শুনুন, বলুন। প্লিজ কিছু মনে নেবেন না। রাগের মাথায় কিছু খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলাম আপনি আমার অপরিচিতা কেউ, নিতান্ত উপকারের জন্য এসেছিলেন। আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। দেখুন দেখি কি করে ফেললাম। ঝড় বুঝি শুরু হয়ে গেল। চলুন তো, তাড়াতাড়ি চলুন। আপনি যান, আমি একাই যেতে পারবো। এই যে পড়ে গেলেন, ধরুন আমার হাত ধরুন। না না, হ্যাঁ আমি পারবো, আপনি যান। কিরে শহীদ, এখন কেমন আছিস? ভালো। ভাগ্যিস সোনিয়া ছিল, তা না হলে কি হতো? তেমন কিছু না, খালাম্মার কাছে কৈফিয়ত দিতে দিতে আমার জানটা যেত। মরাই তো বরং ভালো ছিল। ওটা তো সহজ ব্যাপার। দেখি দেখি, আমাকে দেখে কি যেন লুকুচ্ছিস? আমার চিঠি। হুম, আরো কিছু আছে? সেই মেয়েটির ফটো। তাই তো দেখতে চাই, দে। বাবা বাবা, ওয়ান্ডারফুল, একেবারে ক্লিওপেট্রা। কই গো, এসে দেখে যাও। কি হয়েছে? এই দেখো, কেমন মনে হয়? সুন্দর তো। হুম, হলো না? অপূর্ব সুন্দরী। তাই তো বলি, লুকিয়ে লুকিয়ে এতক্ষণ করছি কি? কোনো সারা শব্দ নেই। ফটোটা দেখছিলাম, অন্যায় হলো? আলবত না, দুদিন পরে যে আসছে তাকে এভাবে দেখতে হয়। কোনো দিনই আসছে না, তবুও দেখছিলাম। ভদ্র চেহারা, তলে তলে কিনা করুণা করার ইচ্ছা। এমন করুণার পদতলেও জীবন ধন্য, কি বলো শর্মিন? হ্যাঁ, তোকে দিলাম, দেখি পথ ছাড়। আবার কোথায়? একটু ঘুরে আসি। তোমার শরীর এখনো সুস্থ হয়নি। ঠিকই আছে। কালাচাঁদকে সাথে নিয়ে যা। ভয় নেই, এবার থেকে ঝড় তুফান দেখেই পথ চলবো। তেল মালিশ করতে করতে হয়রান হয়ে গেলাম। কিরে কালাচাঁদ, পায়ে কি হয়েছে? তেল মালিশ করছি গো বাবু, বড় ব্যথা। হইব না, তিনটা দিন 1 মিনিটও বসা নাই, খালি হাডা আর হাডা। কোথায় এত হাঁটাহাঁটি করলি? কালাসাদ পারবো না এমন কাম আছে নাহি। আজকে বিকালে যখন পাহাড়ে যাবো তখন দেখবেন। কোথায় নিয়ে যাবে? ঝর্ণার তীরে গো, প্রত্যেকদিন যেখানে যান ওইটা তো কিছুই না। আরো কত বড় বড়, কত সুন্দর সুন্দর গাছ। আপনার জন্যই না তো কষ্ট করলাম। আমার জন্য? হ্যাঁ গো, কেন রে? আপনার ঝর্ণার তীরে বসে থাকতে খুব ভালো লাগে। হ্যাঁ, তার লেগেই তো এত কষ্ট করলাম। কে বললো তোকে? আমি কি আর জানি না, প্রত্যেক দিন ওই ঝর্ণাটার তীরে গিয়া বসেন। তাই না আম্মা কইলেন, দেখতো কালাসাদ আরো সুন্দর ঝর্ণা আছে কিনা। তাই না তো খোঁজাখুঁজি। ওই তো আম্মা জানাই বসছেন। আচ্ছা আম্মা জান, আপনি কইছিলেন না আরো সুন্দর একটা ঝর্ণা খুঁজে বাইর করতে? ওদিকে রান্নাঘরে সব পড়ে রয়েছে, সে খেয়াল আছে? আমি খুঁজে খুঁজে হয়রান, আর উনি দিব্যি বসে বসে বকর বকর করছেন। অত যা। ইস, অত কষ্ট করলাম, তার কোনো দামই নাই। ঠিক আছে, যাইতাছি। সত্যি তোমার জন্য কালাচাঁদের খুব দরদ। সেদিন বলল, আচ্ছা নতুন বাবু ঝর্ণার পাশে বসে থাকতে খুব ভালোবাসেন না, আরো সুন্দর একটা খুঁজে দেখাবো। বললাম, বাবুর জন্য যখন এত দরদ, জানা। ওই ঝর্ণাটির পাশে প্রতিদিন বসে কিনা, তাই হয়তো ভেবে বসেছে। আসলে খুবই সরল। আজ ওখানে যাচ্ছ বুঝি? তুমিও পাগল হলে আমি যাব ঝর্ণা দেখতে? তাহলে লোকে যা ভাবে তাই কি সত্য? লোকে আবার কি ভাবে? না না, কিছু না। তুমি আর ঝর্ণার পাশে যেও না শহীদ ভাই। কেন? ওই যে রাধুনিটা প্রতিদিন বিকালে বসে থাকে, আসলে ওর ছায়া মারালেও পাপ জানো। একটা সুপার আমিন ওই মায়াবিনীর ফাঁদে পড়ে শেষ হয়ে গেছে। সেদিন না মেয়েটার গুণকীর্তন করলে? সেদিন? হ্যাঁ হ্যাঁ, তখন আসলে পরিচয় জানতাম না, ভেবেছিলাম স্বামী অন্তঃপ্রাণ, কিন্তু তা নয়। মায়াবিনী রাক্ষসী, মানুষকে গ্রাস করার তার পেশা। এখন ধরেছে তোমাকে। নিজেই যে গ্রাসে পড়েছে, উদ্ধারের উপায় নেই, আবার কিনা অন্যকে গ্রাস। যারা খবরটা দিয়েছে না বুঝে নিতান্ত ভুল করেছে।
সোনিয়াকে আমি চিনি শারমিন। দুদিনের পরিচয় একজনকে চেনা যায় না শহীদ ভাই। যারা বলেছে ছোট থেকে তারা ওকে চেনে, ওদের ভুল হতে পারে না। তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম, তবে ওরা যদি আবার আসে বলে দিও আমি ওদের কেউ নই। যদি গ্রাস করে ফেলে তাদের কোনো ক্ষতি হবে না। এতেও যদি না মানে বলো আমার ভালো মন্দ ভাববার অধিকার কাউকে আমি দিইনি, যা বুঝবার নিজেই বুঝে নেব। যে কার দুজন ফিরে এসছে তাল পাতার সেপাই, শরীরে এতটুকু শক্তি নেই। এটা কি বিশ্বাসের কথা? ওরা ফিরে আসবে আর আমিন পড়বে পাগলা হাতির পায়ের নিচে। কতদিন হলো? প্রায় 2 মাস। মাঝে মাঝে মনে হয় না না না, আমিন ফিরে আসবে। এখানেই বুঝি তার সাথে তোমার শেষ দেখা? হ্যাঁ, তখন ছিল সকালবেলা। পাহাড়টার বুক ছিঁড়ে মাত্র সূর্য উঠেছে। সাম্পানে পা দিয়ে আবার ফিরে এলো আমিন। কানে কানে বলল, এখানে এসে বসো। বিকালবেলা সূর্যের আলোতে যখন ঝর্ণার জল চিকচিক করে উঠবে ফিরে আসবো। তারপর সেই বিকেলে ঝর্ণার জল সাদা হলো, সাদা থেকে লাল হলো, আবার লাল থেকে কালো হয়ে অন্ধকার অরণ্যে মিশে গেল। কিন্তু কিন্তু আমিন ফিরে এলো না। আমি বসেছিলাম সারা রাত। কাঁঠালি চাপার কোনো গন্ধ সে রাতে টের পাইনি। শেষ রাতে চপচপ শব্দ হলো, চেয়ে দেখি কার দুজন এসছে। বিবর্ণ মুখে আমার সামনে সে দাঁড়ালো। না না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না তোমার আমিন একদিন ফিরে আসবে। প্রতিদিন শুধু আমার কথা শুনে যাচ্ছ, তোমার সবকিছু বললে না? বলার মতো তেমন কিছু নেই। প্রেম হয়তো ছিল, কিন্তু গভীরতা দেখার সময় পাইনি। কাহিনীহীন, একেবারে সাদামাটা জীবন। তবে কিসের প্রতীক্ষা তোমার? কিসের প্রতীক্ষা? আমিও তো সেই প্রশ্ন করি, কিসের প্রতীক্ষা? ওই হারানোর ডান কাটার কথা এতদিনে হয়তো ধুলোয় মিশে গেছে। এছাড়া আর কি বা হতে পারে? আর সব তো আমার আছে। তাই তো, যৌবন আছে, প্রাচুর্য আছে, আছে তোমার অনন্য সাহসিকতা। তাহলে তাহলে তুমি বলো, কেন এই পাহাড়ের চূড়াটায় উঠতে পারি না? কেন পারি না ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে নদীর বুকে ঝাঁপিয়ে পড়তে? আমার তো সব আছে। অতীতের দুরন্ত প্রচণ্ডতা এতটুকু বদলায়নি। এখনো বনান্তের সবুজ ঘাসে নিজেকে এলিয়ে দিতে ইচ্ছে হয়, অথচ কতগুলো করুণার চোখ এসে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে চায়, অতীতকে পঙ্গু করে দিতে চায়। অতীত তো শুধু মাত্র ফেলে আসা ঘটনা মাত্র নয়, সেখানে যা রং ছিল, প্রচণ্ডতা ছিল, সম্পূর্ণ কি করে পঙ্গু হয়ে যাবে? কিন্তু সামনের দিকে যখন তাকাই দেখতে পাই কালো এক বিরাট অরণ্য। সূর্যের আলো পৌঁছানোর কোনো লক্ষণ নেই, শুধু প্রাণহীন প্রচণ্ড অন্ধকার। আর সেই প্রাণহীন অন্ধকার যখন চারিদিক নীরব হয়ে আসে, কোথাও কোনো শব্দ থাকে না, তখন বুঝি তীব্রভাবে কাঁঠালি চাপার গন্ধ ভেসে আসে। হ্যাঁ, সেখানেই তো আসল জ্বালা। চারিদিকে পথের নিশানা নেই। অন্ধকার যখন বাড়তে থাকে, তীব্র গন্ধ আরো তীব্রতর হতে থাকে, আবার দিনের আলোতে একেবারে মিশে যায়, যেন কাঁঠালি গাছে একেবারে প্রাণের স্পন্দন নেই। কিন্তু অস্তিত্ব তো বিলীন হতে পারে না, অন্তরে অন্তরে আরো বেড়ে ওঠে। জানো জানো সোনিয়া, স্লিপিং পিলের মাত্রা শুধু বেড়েই চলেছে, অথচ লোকালয় ছেড়ে এখানে এসেছিলাম অন্ধকারের জ্বালাকে ভুলতে। বেশি কষ্ট হলে না হয় ফিরেই যাও। কোথায়? শহরে হাজার হাজার করুণা দৃষ্টির মাঝে? না, এখানে জ্বালা থাকলেও করুণা নেই। কাঁঠালি চাপা নিজেই চলে মরে, কাউকে কিছু বলে না, অন্তত কারো করুণা সে নেয় না। এমনি করে নীরবই আমরা একদিন শেষ হয়ে যাব। লোকে শুধু কাঁঠালি চাপার গন্ধের কথাই ভাবে, কিন্তু কিন্তু অন্ধকারে যে
কত যন্ত্রণা ছিল তার কিচ্ছু জানবে না। হ্যাঁ, আমার অন্ধকারে তাই মনে হয় ওখানে কোনো সূর্যোদয় নেই। চিরকাল হয়তো নীরব যন্ত্রণায় চলতে হবে। কিন্তু কিন্তু তোমার আমি তো ফিরে আসবে সোনিয়া। কবে? আজও তো এলো না। জানো না, সীমাহীন প্রতীক্ষার একটা রাত্রি যে এক একটা যুগ কিছুতেই শেষ হতে চায় না। আর কত? ওই তো ঝর্ণার পানি লাল হয়ে এসছে, এক্ষুনি কালো হয়ে যাবে। ঘনিয়ে আসবে গভীর অন্ধকার, আবার কাটালি চাপার গন্ধ তীব্রতর হয়ে উঠবে। সইতে পারি না, আমি আর সইতে পারি না, পারি না। রাত তো অনেক হলো শহীদ ভাই, এখনো শুতে যাওনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কামরুল বুঝি এখনো ফেরেনি? আজ তো ফেরার কথা নয়, আবার শিমুলগড় গেছে, আগামীকাল বিকালে ফিরবে। ও হ্যাঁ, এমনই যেন কি একটা বলেছিল। কি যে হয়েছে আজকাল, কিছুই স্মরণ থাকে না। তুমি ঘুমোবে না? কত আর ঘুমানো যায়। হঠাৎ দেখলাম তুমি বাইরে দাঁড়িয়ে আছো। বড় ভালো লাগে অন্ধকারের ঝিঁঝে পোকার ডাক। কোনো বিরাম নেই, ক্লান্তি নেই, শব্দের পর শব্দের ঝংকার। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? একটা বিয়ে থা করো, সংসারী হও। আচ্ছা বলো তো, আমার সংসারের জন্য তোমার এত আগ্রহ কেন? একদিন তো সব কিছুই ভাবতাম, এখন কি শুধুমাত্র মঙ্গলটা ভাবতে পারবো না? এখনো কি আমাকে আগের মতো ভালোবাসো? এখনো তোমার মঙ্গল কামনা করি। আমি কিন্তু ভালোবাসার প্রশ্ন করেছি। আমাকে আমাকে দ্বিচারিণী জানলে তুমি সুখী হবে? শুধু জানতে চাই। যদি বলি বাসি, তাহলে কি আমার হাত ধরে আজ রাতে পালিয়ে যেতে পারবে? পারবো। কেন পারবে? আমার সুখের জন্য। কিন্তু আমার পঙ্গুত্ব তো কোনোদিন ভালো হবে না। সে তো একটা পায়ে, ক্যান্সারের মতো সমস্ত দেহে নয়। মনে তোমার উদ্যমতা আছে, জ্বালা যন্ত্রণা আছে। আর কামরুলের? এক দুর্বেদ্য দুর্গ, সেখানে প্রবেশের পথ নেই। হয়তো চেষ্টা করনি। বড় বড় বুলি রহমিকা নিজেকে তো ঘিরে রেখেছে, সব ধিক্কারও কোনো পরিবর্তন হয় না। আসলে দাম্ভিকতার মিথ্যা আবরণ। নইলে মানুষের কি ঈর্ষা থাকে না, হিংসা থাকে না? তবে কি স্বর্গের দেবতা? দেবতা আমার কাম্য নয়। আমি মানুষ চেয়েছি, সেই মানুষ যার কাছে হিংসা আছে, ঈর্ষা আছে, আর আছে জয় করে নেবার প্রচন্ড শক্তি। যাক, তবু সান্ত্বনা পেলাম, আমাকে এখনো ভালোবাসতে পারো। একটা নারীর অসহায়ের মনের সুযোগ নিতে লজ্জা লাগে না? ঘৃণা বোধ হয় না? তাহলে যাও না, গলা ফাটিয়ে সবাইকে জানিয়ে দাও শর্মিন দ্বিচারিণী। সে একজন পঙ্গুর হাত ধরে পালিয়ে যেতে পারে। তোমার কার্যকলাপই বলতে বাধ্য করেছে। সেদিন বলিনি ডান পাটার সাথে তোমার ঝামেলাও কেটে বাদ দিয়েছি? তবু কেন বারবার আঘাত হানতে আসো? কেন আমার পুরাতন দম্ভটাকে চালিয়ে তোলো? মনে করেছো এখনো তোমাকে চিনতে বাকি আছে? তুমি তুমি এসেছো পুরাতন ব্যথার প্রতিশোধ নিতে, আমার অসহায়ত্বের সুযোগ নিতে, আগুন জ্বালাতে। তুমি তুমি একটা জঘন্য পশু। তুমি তোমাকে কিন্তু আজ খুব বিমর্ষ দেখাচ্ছে। বাবাকে বেশ কিছু কটু কথা শুনিয়েছি, কেঁদে কেঁদে বিদায় নিয়েছেন। তিনি তোমার বাবা, এমন করে বলা উচিত হয়নি। চলে যাবার পর বিছানায় সে অনেকক্ষণ কেঁদেছি। ভালোভাবে বিদায় দিলেই পারতে। কতবার বলেছি আমি যাব না, যেতে পারি না। তিনি তো নিজেই জানেন আমিনের প্রতি বেইমানি করা আমার সম্ভব নয়। কেন বারবার আসেন? কেন দুঃখের উপর আরো জ্বালা বাড়ান? এই যদি শেষ হতো তবু তো নিস্তার পেতাম। দেখিনি আবার আসবেন। সব মা বাবাই এমন,
সন্তানের জন্য একটু বেশি। জন্ম দিয়েছি বলে কি সবকিছু সম্ভব? বাবা হয়তো এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছেন। বার বারান্দায় মা দাঁড়িয়েছিলেন। বাবাকে একা ফিরতে দেখে একটা দৌড় দিবেন একেবারে পশ্চিম কোণের অন্ধকার ঘরে। আঁচলের চোখের জল মুছে আবার বের হয়ে আসবেন। মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় ভুল করছি, হয়তো আলেয়ার পেছনে ছুটে চলেছি। ওই যে পরগাছা লতাগুলি দেখছো না, যেগুলিতে হোঁচট খেয়ে কাঁলা চাঁদের পা দিয়ে ঝরঝর করে রক্ত পড়েছে। খুবই শক্ত। আমিও তো হুমড়ি খেয়ে পড়েছিলাম। তুমি যখন হাত বাড়িয়েছিলে ইচ্ছে হয়েছিল শক্ত করে চেপে ধরি, কারণ কোনো শক্তি পাচ্ছিলাম না। চারিদিকে তখন কালো হয়ে আসছিল, কিন্তু যখন তাকালাম তোমার চোখের দিকে, দেখলাম সেখানে শুধু করুণায় ভরা। সেদিন খুবই দুঃখ পেয়েছিলাম, কিন্তু পরে যখন জানলাম। যাক ওসব কথা, যা বলছিলাম, ওই পরগাছাগুলি দেখেছো কেমন সুন্দর সুন্দর ফুল ফোটে? বড় বড় গাছগুলিকে আঁকড়ে ধরে সূর্যের দিকে এগিয়ে যায়, অথচ ওদের কোনো শোকেও ভিত্তি নেই। ভিত্তি তো রয়েছে। কোথায়? ওই যে ওই সব বড় বড় গাছের মাঝে ওরা রস খেয়ে বড় হয়, বেঁচে থাকে। হ্যাঁ, বেঁচে থাকার জন্য বড় গাছকে আঁকড়ে ধরে। নিজের পক্ষে তো সূর্যের মুখ দেখা সম্ভব নয়। আমি কিন্তু আরও দেখেছি, কি? ঝড়ে ভাঙা সেই ডালগুলি মাটির আশ্রয়ে যাতে নতুন পাতা গজাচ্ছে। একদিন যখন বিরাট গাছে পরিণত হবে, কেউ কি বলতে পারবে ওগুলো ঝড়ে ভাঙা ডাল ছিল? কিন্তু আমার কি হবে? আমি তো এখানে আমাকে বসে থাকতে বলে গেছে। আমি চলে গেছে আমার ডান পায়ের মতো, পুরাতন অরণ্যের মতো, আর কোনোদিন ফিরে আসবে না। কি বলতে চাও তুমি? কাল সকালে আমি চলে যাচ্ছি সোনিয়া। চলে যাবে? হ্যাঁ সোনিয়া, আসলে কি জানো, আমরা ভুল করেছিলাম। ওই যে ঝর্ণার পানি যেগুলো সাদা থেকে লাল হয়, লাল থেকে কালো, আবার কালো থেকে সাদা, ভাবতাম ওরা বুঝি সেই পুরাতন নতুন করে বারে বারে আসছে। কিন্তু না, পুরাতন পানি চলে গেছে পাহাড় গড়িয়ে, নদী বেয়ে বেয়ে সমুদ্রে বিলীন হয়ে গেছে। যারা আসছে ওরা নতুন। তোমার মাথা বিগড়ে গেছে। হ্যাঁ, তাই হয়তো যেত, কিন্তু অরণ্যের ওই ঝড়ে ভাঙা ডাল, ভিত্তিহীন লতা পাতা আর এই নতুন প্ল্যান্টেশন, ওরা আমাকে যেতে দেয়নি। জানো, গত রাতে যখন পুরাতন অতীতের মতো পুরাতন প্রেমের আকর্ষণ অনুভব করলাম, পাগলের মতো ছুটে গেলাম, তখনও শুনলাম ওরা বলছে, কি হলো, ফিরে এলে যে? আজ আর যাব না। কাজের ক্ষতি হবে না? তোমার শরীর পুরোপুরি সুস্থ হয়নি, এই অবস্থায় যাওয়া সম্ভব নয়। আমার জন্য এত ভাবো? ভাবি না বুঝি? কি জানি, আমিও তো মানুষ শর্মিন। কিন্তু মানুষের মতো কি তোমার হিংসা আছে, লোভ আছে? থাকলে আমার মনে দ্বিচারণী হবার সাহস হয় কেন? কেন অপরের হাত ধরে পালিয়ে যাবার প্রচন্ড ইচ্ছা জাগে? সে তো ক্ষণিকের ঝড়, দেখো না, ঝড়ের তাণ্ডবে জনপদের ভিত নড়ে ওঠে, অনেক সাজানো বাগান ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু সে তো ক্ষণস্থায়ী। আবার সবুজ ঘাসে পৃথিবী ভরে ওঠে না। কিসের জোরে তোমার এই দাবি? ওই পোশাকের স্বামিত্বের অধিকারে? না, বর্তমানকে গ্রহণ করার দৃঢ় প্রত্যয়ের জোরে। তোমার অতীত এত সুন্দর ছিল না? থাকলে কি লাভ হতো? বর্তমানকে কেমন করে অস্বীকার করতাম? আমার সুন্দর অতীত ছিল, তাই বর্তমান অসুন্দরকে অস্বীকার করার সাহস আছে। কিন্তু পারা তো সম্ভব নয় শর্মিন। কেন নয়? অস্বীকার করা যায় না বলে। আমাদের নতুন যে অতিথি পৃথিবীতে আসছে, তাকে অস্বীকার করতে পারবে? নতুন অতিথি? ডাক্তার তো তাই বললেন। আমি আমি হ্যাঁ, তুমি মা হতে যাচ্ছ শর্মিন। পারবে? পারবে মায়ের দাবি নিয়ে যে আসছে তাকে গলা টিপে হত্যা করতে? না, তার মায়ার বাঁধন কেটে বেরিয়ে যেতে? না। কেন পারবে না? একটু আগে যে বললে তোমার একটা সুন্দর অতীত ছিল, তাই বর্তমান অসুন্দরকে অস্বীকার করার সাহস তোমার আছে? না না, আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না কামরুন।
তারপর তারপর এ কি বজ্রপাত হচ্ছে না? হ্যাঁ, আকাশটা আমাদের অজান্তেই কালো মেঘে ছেয়ে গেছে। তাই তো, ঝড় আসছে। শুধু ঝড় নয়, প্রচন্ড ঝড়। ওই ঝড়ে অরণ্যের অনেক পুরনো গাছ অকালে ভেঙে পড়বে, অনেকগুলো নুয়ে যাবে। ওরা নতুন প্ল্যান্টেশনের পথ খুলে দেবে। নতুনের জন্য পুরাতন সরে যাবে। কিন্তু কিন্তু এই সরে যাওয়াটা এত নির্মম হবে কেন? কেন একটা ব্যথা, একটা যন্ত্রণা বেড়ে যাবে? বলো শহীদ, কেন? কালাচাঁদের গলা না? তাই তো, চলো সোনিয়া, জঙ্গল থেকে বেরিয়ে পড়ি। না না, কেন? ঝড় যে আরো বাড়বে। ঝড়কে বুকে নিয়েই তোমার পথ চলা। তাই বলে ঝড়ে জঙ্গলে থাকতে নেই, গাছপালা ভেঙে পড়তে পারে। চলে এসো গো বাবু, চলে এসো। সরে এসো সোনিয়া, সরে এসো। দেখছো না সামনের গাছটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সরে এসো। না, সরে এসো। না, এসো। না, না, না। সোনিয়া, সোনিয়া। বাবু, বাবু, বাবু। অরণ্য নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ বাকির, অভিনয় অংশে কামরুল গোলাম রফিক, শর্মিন শায়লা জামান, কালাচাঁদ সিরাজুল হক মন্টু, সাংমা হাবিবুর রহমান, বিনতি গুলশান আরা রিনা, জনৈক ব্যক্তি AKM ফরিদুদ্দিন, সোনিয়া রেখা সরকার এবং শহীদ জহিরুল হক। শব্দগ্রহণে মোহাম্মদ ফরহাদ হোসেন, শব্দ সংযোজনা মাহবুবুর রহমান, সম্পাদনা কাজী জাকির হাসান। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সাদিকুর রহমান।